নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী, আপনাদের আপনজন। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। প্রতিদিন রাত 8টার মতো আজকেও রাত 8টায় আর একটা নতুন এপিসোড নিয়ে এলাম। বিষয় হলো যে সিপিএম কি ঘুরে দাঁড়াতে পারবে। এখন এই বিষয়ে আসার আগে আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করুন সর্বাগ্রে এই চ্যানেলের নোটিফিকেশানটা পাওয়ার জন্য। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা গণতান্ত্রিকভাবে আপনাদের বক্তব্য অবশ্যই রাখবেন কমেন্ট বক্সে। আমিও হয়তো আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারি। এখন বিষয়টা হচ্ছে যে এই যে সিপিএম ঘুরে দাঁড়াতে পারবে কি না, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কঠিন প্রশ্ন। আমি মোটামুটিভাবে কতকগুলো বিষয়কে চিহ্নিত করেছি, সেইগুলো আপনাদের সামনে আলোচনা করব। আপনারা একমত হতে পারেন, নাও হতে পারেন। যদি অতিরিক্ত কোনো প্রস্তাব থাকে সেটাও দিতে পারেন। এবং আমি চাই, বিশেষ করে যারা আমার এই চ্যানেলে সিপিএমের বা বামপন্থী বন্ধুরা রয়েছেন বা দেখছেন, তাদেরকে বলবো যে যদি কোনোভাবে পারেন এটা সিপিএমের উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, কারণ উচ্চ নেতৃত্ব চাইছেন যে সবার মতামতটা নেওয়ার জন্য। এখন এক্ষেত্রে বলতে গেলে আমার মনে হয়েছে যেটা, যে বামপন্থীদের মধ্যে কতকগুলো খামতি চোখে পড়েছে, পরিষ্কার কথা। এক নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে যে সাংগঠনিক দুর্বলতা। এখন এই সাংগঠনিক দুর্বলতাটা এমন পর্যায়ে পৌঁছেছে যে নির্বাচনেও বহু বুথে এজেন্ট অবধি দেওয়া যায় সারা পশ্চিমবঙ্গের বহু বুথে। এবং সেই সংগঠনটা বুথভিত্তিক সংগঠন করতে হবে সিপিএমকে। বুথভিত্তিক সংগঠন না করতে পারলে ওই নির্বাচনের সময় পরাজিত হয়ে মায়া কান্না কাঁদলে কোনো লাভ নেই। আমি যা বলবো শুনতে হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু আমি স্পষ্টাস্পষ্ট বলবো, বুথভিত্তিক সংগঠন আবার নতুন করে শুরু করার দরকার। এক। দুই, সেটা হচ্ছে যে সিপিএমকে তার জনবিচ্ছিন্নতা কাটাতে হবে। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগটাকে আরো নিবিড় করতে হবে। এই নির্বাচনেও আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে শহর অঞ্চল, মফস্বল অঞ্চলে শিক্ষিত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের সঙ্গে সিপিএমের একটা যোগাযোগ নিশ্চয়ই আছে বা ছিল, ভোটের নিরিখে তো তাই বলে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক মানুষটার সঙ্গে কিন্তু আপনাদের সম্পর্ক আর নেই। সেই প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষটার সঙ্গে আপনাদের কিন্তু যোগাযোগ স্থাপন করতে হবে, সম্পর্কটাকে নিবিড় করতে হবে। এছাড়া কিন্তু পথ নেই। শুধু সোশ্যাল মিডিয়াতে বিপ্লব করলে হবে না। আপনাদের থেকে বহিষ্কৃত এক সিপিএম নেতা রেজ্জাক মোল্লা পরবর্তীকালে তৃণমূলে জয়েন করেছিলেন এবং মন্ত্রী হয়েছিলেন, এখন অসুস্থ। তিনি একটা কথা বলেছিলেন, কথাটা অত্যন্ত মূল্যবান আজকের দিনে। সেটা হচ্ছে, তিনি বলেছিলেন যে ফেসবুক নয়, ফেস টু ফেস হতে হবে। তো এই জনবিচ্ছিন্নতা কাটানোর দরকার। আগে যেমন বাড়ি বাড়ি গিয়ে গণশক্তি দেওয়া হতো, আগে যেমন বাড়ি বাড়ি গিয়ে চা খাওয়া হতো, কিছু আলাপচারিতা হতো, মানুষের সুখ দুঃখের কথা জানা হতো এবং মানুষের সঙ্গে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা হতো, সে বালিগঞ্জ থেকে শুরু করে বান্দোয়ান সর্বত্র। এখন কিন্তু সেটা আর হয় না। এটাকে আপনারা স্বীকার করুন আর না করুন, বহু জায়গায় ভোটার স্লিপটা অবধি পৌঁছে দেওয়া হয়। তো এই জনবিচ্ছিন্নতাটা একটা বড় কারণ বলে আমি মনে করি, এবং এই জনবিচ্ছিন্নতা কাটাবার জন্য নেতৃত্বকে কিন্তু ভাবতে হবে। এখন অনেকে বলেন যে গরিব মানুষ সিপিএম এর থেকে বা বামপন্থীদের থেকে সরে গেছেন। আমি উল্টো কথাটা বলবো, যে সিপিআইএম বা বামপন্থীরা গরিব প্রান্তিক মানুষের কাছ থেকে নিজেদের সরিয়ে রেখেছেন। গরিব মানুষ কিন্তু তারা চায় যে আমাদের এই ওপরে যে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, আমাদের যে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হচ্ছে, তারা কিন্তু একটা বিকল্প শক্তিকে চাইছে। কিন্তু সেই বিকল্প শক্তি হিসাবে সিপিআইএম এর মতন একটি বিপ্লবী দল, গরিব মানুষের দল বলে যারা নিজেদের দাবি করেন,
তারা কিন্তু সেই প্রান্তিক মানুষদের থেকে, গরিব গুরব মানুষদের থেকে অনেকটা দূরে সরে আছেন। সভা সমিতিগুলোতেও আমরা দেখেছি যে শহুরে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের ভিড়। ওই বাংলা কথায় বলতে গেলে চাষাভুষো লেবার শ্রেণীর ভিড়টা কোথায় ছিল? আমার চোখে তো পড়েনি, জানি না আপনাদের কারোর চোখে পড়েছে কিনা। তো এইটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে যে সিপিআইএম এর দুটো গণসংগঠন, বিশেষ করে আবারও বলছি শ্রেণীভিত্তিক যে দুটো গণসংগঠন, একটা হচ্ছে কৃষক সংগঠন, একটা হচ্ছে শ্রমিক সংগঠন, সারা ভারত কৃষক সভা, আর ওদিকে হচ্ছে সিআইটিউ। এই দুটো সংগঠন কিন্তু আগের মতন আর শক্তিশালী নেই। কৃষক সভার কোনো আন্দোলন বা সিআইটিউর সেরকম কোনো আন্দোলন শ্রমিক স্বার্থে বা কৃষক স্বার্থে এই দুটো সংগঠনকে কিন্তু আমরা দেখি না। এখন এই কৃষক সংগঠনের তো মূল কাজ হচ্ছে যে এই কৃষকের ফসলের ন্যায্য দাম, তার দাবিতে আন্দোলন গড়ে তোলা। কৃষক সভার তো দাবি হচ্ছে যে সারের কালোবাজারি বন্ধ করো। সেসব কোথায়? গ্রামের কৃষকদের মধ্যে গিয়ে তাদেরকে নিয়ে এই লড়াই সংগঠিত করা দরকার, সেইটা কিন্তু হচ্ছে না। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য যে দাবি দেওয়াগুলো নিয়ে লড়াই করা দরকার, বা কলকারখানায় কাজ করা শ্রমিকদের নিজেদের যে আন্দোলন করা দরকার, সিআইটিউ নেতৃত্বকে কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। তাই শ্রেণীভিত্তিক দুটো সংগঠন, অর্থাৎ কৃষক সংগঠন এবং শ্রমিক সংগঠন, এইগুলো যদি সক্রিয় না হয়, এগুলো যদি শ্রমিক এবং কৃষকদের মধ্যে গিয়ে তাদের মধ্যে পেনিট্রেশনটা না করতে পারে, তাদেরকে নিয়ে আন্দোলন গড়ে তুলতে না পারে, সাধারণ মানুষের কাছে পৌঁছতে না পারে, গরিব কৃষক গরিব শ্রমিকের কাছে, তাহলে কিন্তু আজকে এই রকমই পরিণতিটা হবে। আজকে একইভাবে অন্যান্য গণসংগঠনগুলো, ডিওয়াইএফআই কেন এই যে রাজ্যের 5 লক্ষ সরকারি পদ যে আজকে নিয়োগ হচ্ছে না, শুধু কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করে যাচ্ছে। আজকে কর্পোরেশনে বহু পদ ফাঁকা, অন্যান্য সেক্টরগুলোতে, আদার সরকারি সেক্টরগুলোতেও পদ ফাঁকা। কেন সেই কর্মসংস্থানের দাবিতে, সেই পদ পূরণের দাবিতে আন্দোলন সংগঠিত করছে না? এসএফআই আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হয়ে গেছে, 2 মাস পরে ফর্ম ফিল আপ হচ্ছে সরকারিভাবে। ইতিমধ্যে তো বহু ছেলে বাইরে চলে গেছে। আজকে এই অসহায় অবস্থা ছাত্রদের, কেন আজকে এসএফআই এটা নিয়ে আজকে পথে ঘাটে আন্দোলন করবে না? কেন আজকে কলেজে ঢুকে তৃণমূলের হাতে মার খেতে পারি, তবু কেন সেখানে গিয়ে ক্যাম্প করে বসে ছাত্রদের হেল্প করার জন্য চেষ্টা করা হবে না? এটা হচ্ছে সব থেকে বড় দুর্বলতা বলে আমি মনে করি। মহিলাদের ওপরে ঘটে যাওয়া যে আক্রমণ, যে অনাচার, তার বিরুদ্ধে মহিলা সমিতির ভূমিকাটা কি? কেন আজকে সেই লড়াই আন্দোলন হচ্ছে না? কেন সন্দেশখালীর ঘটনায় আমরা যে সিপিআইএম বা বামপন্থীদের শুধু মহিলা সংগঠনকে দেখলাম না যে লড়াইটাকে উচ্চগ্রামে নিয়ে যেতে? অর্থাৎ এই খামতিগুলো কিন্তু যেমন পূরণ করতে হবে, 4 নম্বর বিষয় হচ্ছে যে ইস্যু ভিত্তিক গণ আন্দোলন গড়ে তুলতে হবে। সমস্ত ইস্যু নিয়ে একসঙ্গে আন্দোলন করলে হবে না। সেটা হচ্ছে ওই যে বললাম, ওই কৃষকের ফসলের ন্যায্য দাম, সারের কালোবাজারি বন্ধ করা, অসংগঠিত ক্ষেত্র এবং সংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের নিয়ে লড়াই করা, ছাত্রদের নিয়ে লড়াই করা, যুবকদের নিয়ে লড়াই করা। যুবকদের লড়াই হচ্ছে কর্মসংস্থানের দাবিতে। কেন আজকে এই সরকারি পদগুলো পূরণ হবে না? কেন আজকে এইভাবে কর্পোরেশনের পদগুলো খালি পড়ে রয়েছে? এই নিয়েই আন্দোলনটা করা দরকার। এবং আন্দোলন মানে আন্দোলনই করা দরকার, কর্মসূচি পালন করে লাভ নেই। লোক পাবেন না, 500টা তো লোক পাবেন, 200টা তো লোক পাবেন, সেই নিয়ে আন্দোলনটাকে পুঞ্জীভূত করুন, মানুষের কাছে এই আন্দোলনটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। এবং এই লড়াই এবং এই আন্দোলন যদি প্রকৃতপক্ষে কর্মসূচি না করে গণ আন্দোলনে রূপান্তরিত করতে পারেন মানুষকে সঙ্গে নিয়ে, এবং শুধু আন্দোলন করলেই হবে না, এই আন্দোলনের শেষ দিকে ছাড়তে হবে। এই আন্দোলন করতে গিয়ে হয়তো পুলিশের আক্রমণ হবে,
এই আন্দোলন করতে গেলে হয়তো দুষ্কৃতী বাহিনীদের আক্রমণ হবে, এই আন্দোলন করতে গিয়ে হয়তো কোনো কর্মীর প্রাণ চলে যাবে, তবু কিন্তু আন্দোলনের দাবি আদায় না করা পর্যন্ত আন্দোলনটাকে চালিয়ে যেতে হবে। দাবি পূরণ হবে, আন্দোলন শেষ হবে। 5 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে আত্মসমীক্ষা করতে হবে, ঘামান্ডি ছাড়তে হবে। আমি সিপিএম, আমি সবটা বুঝি, অন্য কেউ বোঝে না, তা করলে হবে না। মানুষের সঙ্গে মিশতে হবে, তাদের মধ্যে বন্ধুর মতন মিশতে হবে, তারা আপনার সমালোচনা করবে, সেই সমালোচনাটাকে মাথা পেতে নিতে হবে এবং সেই সমালোচনাগুলোকে নিয়ে পার্টি অফিসে বসে আলোচনা করে সমাধানের পথ খুঁজতে হবে। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আজকে শুধু যে সরকারটা আছে, ধরুন তৃণমূল সরকার এই রাজ্যে, তাদের শুধু দোষ ত্রুটি খুঁজে বেড়াবো আমি, তার বিরুদ্ধে নানান কথা বলবো, কিন্তু মানুষের সামনে প্রকৃতপক্ষে বিকল্প একটা পার্সপেক্টিভ আমি যদি হাজির করতে না পারি, আমি যদি উন্নততর কর্মসূচি, উন্নততর প্রকল্পের সন্ধান দিতে না পারি, তাহলে তো খুব মুশকিল। শুধু সরকারের সমালোচনা করলে কিন্তু হবে না, আপনি কি করতে পারেন বিকল্প পার্সপেক্টিভটাও কিন্তু মানুষের সামনে রাখতে হবে। এবং যেটা মূল বিষয় সেটা হচ্ছে কংগ্রেসের ওপর নির্ভরতা কমাতে হবে। আমি বারবার এই কথাটা প্রত্যেকটা ভিডিওয়ে বলি। আজকে অলিম্পিক গেমে আপনি দৌড়ে নেমেছেন প্রতিযোগিতায়, সেখানে কিন্তু ক্র্যাচ হাতে নিয়ে কিন্তু আপনি প্রতিযোগিতায় পেরে উঠবেন না। ক্র্যাচটাকে ছাড়ুন, নিজের পায়ে দাঁড়ান, নিজের পায়ে লড়াই আন্দোলন করুন। শূন্য আছেন, হয়তো আরো লড়াই করতে হবে। শূন্য থেকে 1-এ ওঠার লড়াই করুন, 10-এ ওঠার লড়াই করুন। এই মুহূর্তে ক্ষমতায় আসবো বা ক্ষমতায় এসে যাব এবং তার জন্য শর্টকাট মেথড খোঁজার চেষ্টা করবেন না, এটা আমার একান্ত অনুরোধ। একজন ইউটিউবার হিসাবে আমাকে কিন্তু কেউ কোনো দলের হিসাবে দাগাবেন না দয়া করে। আমি আপনাদের কাছে এইটুকু শুধু বলবো যে আজকে আমার কাছে এই কটা পয়েন্ট, এই 7টা পয়েন্ট আমি মনে করেছি যে এইগুলো যদি আজকে ঠিকঠাক মতন হয়, তাহলে কিন্তু সিপিআইএম ঘুরে দাঁড়াতে পারবে, বামপন্থীরা ঘুরে দাঁড়াতে পারবে। না হলে কিন্তু আজকে শূন্যর গেরো কাটবে না। অনেকে বলছেন যে মহাশূন্যে চলে যাবে, আজকে কিন্তু এই কথাগুলো শুনতে হবে। সত্যি সত্যি প্রাসঙ্গিকতা হারিয়ে যাবেন। তো তাই আমি বলবো, একজন সামান্য ইউটিউবার হিসাবে যদি এইগুলো করতে পারেন, এর জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে, অনেক লড়াই আন্দোলনের পথ বাছতে হবে, অনেক প্রাণের বিনিময়ে আদায় করতে হবে দাবিগুলোকে। সেসবে যদি প্রস্তুত থাকেন, তাহলেই কিন্তু সিপিআইএমের এই রাজ্যে ঘুরে দাঁড়াবার একটা সুযোগ আছে, নচেত নয়। আজকে এইটুকুই। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, একটু ধৈর্য ধরে শেষ অবধি শুনবেন। নমস্কার সবাইকে, আবার কালকে দেখা হবে রাত 8টায়।